পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছুটা আলোচনা আমরা আজকে করব। সেই কারণেই আমরা জঙ্গিপুর জেলায় আমরা আজকে এই প্রেসটা করছি। আমরা দেখলাম যে আজকের মুখ্যমন্ত্রী 2011 সালে 1,92,000 টাকা ঋণ মাথায় নিয়ে তিনি সরকার গড়বার প্রতিশ্রুতি নিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে যা অবস্থা সিপিআইএম করে গেছেন তাতে এই রাজ্য লিজেও কেউ নেবে না। তিনি বলেছিলেন যে তৃণমূল সরকার দায়িত্ব নিয়ে বিষয়টা দেখবেন। তিনি এও বলেছিলেন যে আমরা যতটা সম্ভব চেষ্টা করব এই ঋণকে ওভারকাম করতে। এরপরে কিভাবে সেটা করবেন এই প্রশ্ন করলে পরে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। ভারতের এক সময়ের অন্যতম শিল্পক্ষেত্র পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে ব্যর্থ নীতি, ধুঁকতে থাকা শিল্প ও ঋণের বোঝায় শ্মশানে পর্যবসিত হয়েছে। গত 14 বছরেরও বেশি সময় ধরে মুখ্যমন্ত্রী শুধু শিল্পায়নের পথই রুদ্ধ করেননি, তার সঙ্গে সঙ্গে তিনি জনমোহিনী প্রকল্পের অর্থ জোগাতে পরিকল্পিতভাবে আম জনতার টাকা লুট করেছেন। আজকে আমরা যখন দেখি যে পশ্চিমবঙ্গে 7.71 লক্ষ কোটি টাকা ঋণের বোঝায় পশ্চিমবঙ্গ ডুবে আছে, প্রতিটা শিশু জন্ম নিচ্ছে ঋণের বোঝা নিয়ে। গুরুত্বপূর্ণ 3 পরিসরে ক্রমাগত পতন, শিল্পের সর্বনাশ, পরিকল্পনা মাফিক উৎপাদন ক্ষেত্র ধ্বংস, বিনিময়কারীদের ভরসা হারিয়েছে, বিনিয়োগকারীদের ভরসা হারিয়েছে বাংলা। অর্থনৈতিক বিপর্যয়, লাগাম ছাড়া ঋণ গ্রহণ, সরকারি অর্থের চরম অপদার্থতা, অপব্যবহার হিসেবে কারচুপি, শাসন ব্যবস্থার ব্যর্থতা, দুর্নীতি, কেলেঙ্কারি এবং কেন্দ্রীয় প্রকল্পের অর্থ আত্মসাৎ। এরপরে বারবার আমরা শুনি মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নানান মাপের নেতাদের মুখে যে বাংলাকে গুজরাট হতে দেব না, বাংলাকে মহারাষ্ট্র হতে দেব না। অথচ আমরা জানি মহারাষ্ট্র বাংলার থেকে বহু গুণ বেশি বিদেশি বিনিয়োগকারী রয়েছেন। কেন শিল্প আনতে দেব না পশ্চিমবাংলায়? কেন শিল্প আসবে না? শিল্পের সমস্ত পথ কেন অবরুদ্ধ করে রাখবো? এর কোনো সদুত্তর মাননীয় মুখ্যমন্ত্রী দিতে পারেননি। সদ্য ঘটে যাওয়া যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে যে কাণ্ডটি ঘটেছে সেইখানে আমরা দেখেছি যে যেভাবে ক্রীড়ামন্ত্রী পদত্যাগ করেছেন, একটা শাক দিয়ে মাছ ঢাকার মতন একটা বিষয় হয়েছে। তিনি বলছেন যে অনুরাগীদের গ্রেপ্তার করা হয়েছে। এখন অনুরাগীদের গ্রেপ্তার করা হয়েছে, তারা তো কোনো অপরাধ করেনি। যদিও তৃণমূলের বিভিন্ন যারা চ্যানেলে বসেন তারা বলছেন যে ভ্যান্ডালিজম করছিল। আশ্চর্য! এক একটা মানুষ, তারা কেউ কেউ তাদের পুরো মাসের মাইনের টাকা লাগিয়ে একটা টিকিট কেটেছেন এবং সেই টিকিটটা কেটেছেন তারা মেসিকে এক ঝলক দেখবেন বলে। মেসি ফুটবলের রাজপুত্র, এসেছেন বাংলায়, আরো রাজ্যে ঘুরছেন তিনি। কোথাও এরকম অব্যবস্থা নেই যা পশ্চিমবঙ্গে। এবং তাকে আটকে রাখার দরুন একটা ক্ষোভ বিক্ষোভ তৈরি হবেই, কারণ যারা মেসিকে দেখতে গেছেন তারা দেখছেন তাকে গার্ড করে রাখা হয়েছে। এবং আমার কথা হচ্ছে যে এই যে দুর্নীতি করা হয়নি বলে এরা বলছেন, কিন্তু এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। 25 কোটি টাকা অ্যাডভান্স কে করেছে? আমরা এখান থেকে এই প্রেস থেকে জানতে চাইছি তৃণমূল কংগ্রেসের কাছে, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, 25 কোটি টাকা কে করেছে অ্যাডভান্স? একটা জলের বোতলের দাম 200 টাকা। চিপস, যেটা 10 টাকার চিপস, সেটা 100 টাকায় পাওয়া যাচ্ছে। এবং যারা ওখানে স্টল দিয়েছে তারা বলছেন যে এত টাকা তারা নিচ্ছে তৃণমূল কংগ্রেস, যে উপায় নেই, 20 টাকার জলটা 200 টাকায় বিক্রি করতেই হচ্ছে। মেসিকে তৃণমূলের নেতা নেত্রীরা ঘিরে রেখেছিলেন রাজ্যের সার্বিক ব্যর্থতাকে ঢেকে রাখা। বিজেপি কারুর দয়ায় টিকে নেই, এটা পরিষ্কার আমরা জানাতে চাই। সাগর থেকে গঙ্গোত্রী বা গঙ্গোত্রী থেকে সাগর, বিজেপির সরকার হবে হবে হবে, এটা কেউ কোনোভাবে আটকাতে পারবে না। আমরা একটা পরিসংখ্যান দিতে চাই, কারণ আমাদের মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী ক্লান্ত, ভারাক্রান্ত। তাই তিনি নিউ টাউনে 200 কোটি টাকা ব্যয়ের পরিবর্তে ঢিলছোড়া দূরত্বে ধনধান্য স্টেডিয়ামে তিনি এই বাণিজ্য সম্মেলন করেছেন। তিনি বলেন
যে আমরা এখানে বিভিন্ন সম্মেলনের মধ্যে দিয়ে বিনিয়োগকারীদের ডাকবো, কিন্তু বিনিয়োগকারী আর পশ্চিমবঙ্গে এসে পৌঁছয় না। আমরা দূরবীন দিয়েও বিনিয়োগকারী দেখতে পারি না। ভারতীয় জনতা পার্টি মোট 17,000 সভা করছি। 4,000 সভা আমাদের অলরেডি হয়ে গেছে এবং সেই সভায় আমরা সার্বিকভাবে পশ্চিমবঙ্গের বেহাল দশা তুলে ধরছি। বিজিবিএস মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পার্ষদদের নিয়ে যে মৌ সই করেছিলেন সেগুলো আমরা তুলে ধরব। 2015 সাল মোট 2,43,100 কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি ছিল। 2016 সালে 90 মৌ স্বাক্ষরিত হয়, 2,50,000 কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করা হয়েছিল। 2017 সালেও ঘোষিত বিনিয়োগ ছিল 2,35,000 কোটি, 110টি মৌ। 2018 সালে মোট 2,20,000 কোটি টাকা এবং 137টি মৌ চুক্তি হয়। 2019 সালে 2,83,000 কোটি টাকার বিনিয়োগ প্রতিশ্রুতি, 86টি মৌ। 2022 সালে 3,42,000 কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি, 2023 সালে 3,76,000 কোটি টাকা, 188টি মৌ। 2024 সালে 4,24,000 কোটি টাকার প্রতিশ্রুতি ঘোষণা করা হয়েছিল। কিন্তু এতগুলি মৌ চুক্তি হলেও অধিকাংশ ক্ষেত্রেই কোনো কার্যকর হয়নি। 2016 সালে বাণিজ্য সম্মেলনে 30 কোটি, 2017 সালে 35 কোটি, 2018 সালে 40 কোটি, 2019 সালে 45 কোটি, 2023 50 কোটি, 2024-এ 67 কোটি টাকা খরচ হয়। মোট বিনিয়োগ প্রতিশ্রুতি 20 লক্ষ কোটি টাকা এবং 800টি মৌ চুক্তি স্বাক্ষরিত হওয়া থাকলেও বা কথা থাকলেও কর্মক্ষেত্রে দেখা যায় বিনিয়োগে একটা বড় শূন্য। আমরা এই কথাটা জানি যে বর্তমান পরিস্থিতি যা দাঁড়িয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, আমি নিজে একজন সংস্কৃতির মানুষ, আমরা নিজেরা জানি যে সংস্কৃতির জায়গাগুলোতে কিভাবে তৃণমূলাইজেশন হয়েছে। কোনো শিল্পী সে যদি কোনো বিরুদ্ধ রাজনীতির পার্ট অ্যান্ড পার্সেল হন, তিনি কোনো বিরুদ্ধ রাজনীতির মনোভাব পোষণ করেন, তাহলে পরে তার রুটি রুজি বন্ধ। সমস্ত সংস্কৃতির সমস্ত মাধ্যমগুলো, থিয়েটার বলুন, সিনেমা বলুন, যাত্রা বলুন, সমস্ত মাধ্যমগুলোতে এই রকম বর্তমান পরিস্থিতি। শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি একেবারে শূন্য হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি পিজি হাসপাতালে যেভাবে তোলাবাজি চলে, পিজি হাসপাতালে পেশেন্ট ভর্তি করতে গেলে 15 থেকে 20,000 টাকা বেড পিছু তোলা দিতে হবে, তবে পেশেন্ট ভর্তি হবে, নচেত নয়। কিছুদিন আগে একজন পেশেন্ট পার্টি কোনো একটি চ্যানেলে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলছেন যে আমার মেয়ে ভর্তি আছে, মেয়ে কেমন আছে সেটা জানবার জন্যেও বলছে টাকা লাগবে। এটা হচ্ছে বর্তমানে সরকারি হাসপাতালের ব্যবস্থা। শিক্ষাক্ষেত্রগুলো আমরা সবাই জানি, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যাদের চাকরি চলে গেছেন, যে শিক্ষকরা, তাদেরকে তিনি বলেছেন যে আমরা ওই গ্রুপ ডি স্টাফের চাকরিটা দিতে পারি, অর্থাৎ যিনি ব্ল্যাকবোর্ডে অঙ্ক করাতেন, যিনি ব্ল্যাকবোর্ডে ফিজিক্স পড়াতেন, তিনি টেবিলে টেবিলে জল দেবেন, ফাইল পৌঁছে দেবেন, এই কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। নারী নিগ্রহের কথা নতুন করে কিচ্ছু বলার নেই। আমরা প্রায় প্রতি 7 দিন অন্তর একটি করে কন্যা সন্তানকে নিগৃহীতা হতে দেখছি পশ্চিমবঙ্গে। এমতো অবস্থাতে পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমাদের দৃঢ়তার সঙ্গে বলা, 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। তৃণমূল হারছে, তৃণমূল হারছে, তৃণমূল হারতে চলেছে, এর মধ্যে কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব নেই। আমরা সবাই জানি যে মানুষের সম্মিলিত শক্তি, 2011 সালে আমরা দেখেছিলাম মানুষ চেয়েছিল তাই যে সিপিএম যে কোনোদিন চলে যেতে পারে এ কথা যেন ভাবা যেত না। প্রতিটা গাছের পাতায় ঢিল মারলে পরে পাতা পড়তো আমি সিপিএম বলে। সেই সিপিএমকে মানুষ চেয়েছিল, জনতার শক্তি, জনগণেশ তাই বলা হয়, তারা চেয়েছিলেন সিপিএম এর পতন। আমরা নিজেদের চোখে আমরা দেখেছি। তাই তৃণমূলের পতন সময়ের অপেক্ষা। কারণ যখন কোনো কিছু তার মাত্রা ছাড়িয়ে যায় তখন এই পরিস্থিতি তৈরি হয়, মানুষ রাগে বিক্ষোভে ফুঁসছে। প্রত্যেকটা মানুষের ভেতর, প্রত্যেকটা শ্রেণীর মানুষের, প্রত্যেকটা স্তরের মানুষ রাগে ক্ষোভে ফুঁসছে।
সুতরাং আমরা জানি যে শুধুমাত্র সময় রয়েছে। আগামী 26-এর নির্বাচন ঘোষণা হলে পরে মানুষ কি করবে মানুষ ঠিক করে নিয়েছে। নমস্কার। বিরোধী রাজনীতি করলে পরে এই ঘটনাগুলোই তো শাসক দল করছে, এটাই তো পুলিশ হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যেটা সব থেকে বড় লজ্জার, সব থেকে বড় ঘৃণার, যে পুলিশকে ব্যবহার করা হচ্ছে হাতিয়ার হিসেবে। প্রশাসনের সঙ্গে লড়া, রাষ্ট্রশক্তির সঙ্গে লড়া তো খুব মুশকিল, কারণ আমরা তো আমাদের ভারতীয় জনতা পার্টির প্রচুর কার্যকর্তাকে কাউকে নার্কোটিক কেস দিচ্ছে, কাউকে অস্ত্র কেস দেয়া হচ্ছে, নানান রকম, এমনকি বয়স্ক মানুষ মানে 80-র ঊর্ধ্বের মানুষকেও তাদেরকেও মলেস্টেশনের কেস দেয়া হচ্ছে। সুতরাং এটাই তো তৃণমূল কংগ্রেস বা শাসক দলের অস্ত্র। তবে মানুষ সবই দেখছে। আমার আবারও বিশ্বাস, মানুষের উপর অগাধ আস্থা। 2011-তে আমরা দেখেছিলাম সিপিআইএম এর মিছিল, দেখেছিলাম বিরাট বিরাট মিছিল। এমনকি আমি যাদবপুরে থাকি, যাদবপুরে দেখেছিলাম বুদ্ধবাবুর আকাশচুম্বী লাল পতাকা নিয়ে তাদের মিছিল, গড়িয়া থেকে, গোলপাড় থেকে গড়িয়া। সেই মিছিল দেখার পরে যেটা মানে মনে হয়েছিল যে কি হতে পারে কোনোদিন, কিন্তু ভোট বাক্সে যখন আমরা দেখলাম ফলাফল যে বুদ্ধবাবু হেরে গেলেন রাজনীতিতে নবাগত মনীশ গুপ্তর কাছে, তখন এটা বোঝা গেছিল যে ওই মিছিলে যারা হেঁটেছিলেন তারা সিপিআইএম এর মিছিলে হেঁটেছিল, সিপিআইএম এর বুথে বসেও ছিল, হয়তো তাদের টিফিনটাও খেয়েছিল। ভোটটা সেই সময় তারা অ্যান্টি সিপিএম কে ভোটটা দিয়েছিল, যেটা এবার 2026-এ আবার হবে। মানুষ হাঁটছে হয়তো ওদের সাথে, থাকবে হয়তো ওদের সাথে, ভোটটা পড়বে ভারতীয় জনতা পার্টিতে। দেখুন, কেন্দ্র সরকার যদি সত্যি টাকা না দিত তাহলে পরে মাননীয় মুখ্যমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করছেন না কেন? করেছেন কি? করেননি। ওনার মিথ্যাচারের ভুরি ভুরি উদাহরণ আমি দিতে পারি, সময় যাবে। শেষ মিথ্যাটুকু শুধু বলতে পারি, কিছুদিন আগে উনি জানিয়েছিলেন যে উনি এমোরেশন ফর্ম ফিল আপ করবেন না যতক্ষণ না একজন কেউ বাকি থাকে। আপনারা সবাই জানেন, তার পরের দিনই একদম পরিষ্কারভাবে বিএলওর হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমোরেশন ফর্ম ফিল আপ করা ফর্ম প্রকাশিত হয়েছিল। অর্থাৎ ওনার এই মিথ্যাচার, সেই মিথ্যাচারের সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষ আজ 14টা বছর ধরে জ্বালায় পোড়ায় ধুঁকছে। সুতরাং আর ওনার মিথ্যাচার কোনো কাজে দেবে না। উনি শ্বেতপত্র প্রকাশ করুন, উনি বলুন, শুধু মুখে কথা কেন? কারণ আমরা জানি কেন্দ্রীয় সরকার প্রতিটি রাজ্যের জন্য ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী যেটা করার সেটাই করেন। এখন উনি যদি যেখান থেকে পাওয়ার টাকা সেটা দিয়ে মেলা খেলা করবেন, যাদের পাওয়ার কথা তাদেরকে না দিয়ে যার বাড়ি রয়েছে তাকে দেবেন আবাস যোজনার ঘরের টাকা, তাহলে কোথাও গিয়ে তো রেস্ট্রিকশনে বাঁধতেই হবে। সেই বাঁধাটা যদি টাকা না দেওয়া হয় তাহলে কিছু বলার নেই। কিন্তু ওনার মিথ্যাচার পশ্চিমবঙ্গের হাজারো লাখো মানুষ এখন জেনে গেছে। জঙ্গিপুর সাংগঠনিক জেলার শামশেরগঞ্জ হোক বা লালগোলা তারানগর, একাধিক জায়গা গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত, এবং সেই গঙ্গা ভাঙনের ক্ষেত্রে রাজ্য সরকারের দাবি যে কেন্দ্র নাকি গঙ্গার ড্রেজিং এর ব্যবস্থা নিচ্ছে না। একাধিকবার এমপি বলেছে যে এমপি জানানো সত্ত্বেও সেই ব্যবস্থা নেওয়া হয়নি। এই বিষয়ে কি বলবেন? সত্যি কি কেন্দ্র নিচ্ছে না এই ব্যবস্থা? দেখুন, আমার যতদূর ধারণা তাতে গঙ্গা ড্রেজিং বলুন বা নমামি গঙ্গের যে প্রকল্প, সেই প্রকল্পের টাকা রাজ্যে পাঠানো হয়, অনেক সময় সেটা ব্যবহার হয় না, সেটা চলে যায়। কেমন? সুতরাং এইরকম একটা কথা বলে দেওয়া, আলপটকা কথা বলতে মাননীয় মুখ্যমন্ত্রী ওস্তাদ, একদম আলপটকা কথা, এবং সব দোষ কেন্দ্রীয় সরকারের। দোষ দিয়ে পরে এতদিন তো চললো। আমার মনে হয় যে এই জেলার বিষয়ে কিছু কথা আমার পাশে জেলা সভাপতি রয়েছেন, তিনি আরো বিস্তৃত ব্যাখ্যা করতে পারবেন। আমাদের বিগত দিনে সেন্ট্রাল থেকে যেসব রাস্তার থেকে শুরু করে যে গঙ্গা ভাঙনের টাকাগুলো এসছে, সেই টাকা আমাদের এখানে 20% কাজ হয়নি। এগুলো আমাদের এই পশ্চিমবাংলার যারা শাসক দলে আছেন তারা এটা ভাগ করে কিভাবে খেতে হবে এই পরিকল্পনা প্রত্যেকটা জায়গায় তারা করেছে। শুধু
এইবারে না, বিগত 2014 থেকে শুরু করে এখন পর্যন্ত একরকম ভাবেই চলছে। 2 থেকে 3 বার আমাদের এখানে টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। বিগত সম্মানীয় প্রণব মুখার্জির আমলেও সেই টাকা ব্যাপকভাবে এসেছিল আমাদের এই মুর্শিদাবাদের গঙ্গা ভাঙনের জন্য, সেই টাকাও সেই রকমভাবে খরচ হয়নি। আর সামনে দেখতে পাচ্ছেন আমাদের জঙ্গিপুর পৌরসভা, আমাদের শামশেরগঞ্জ পৌরসভা, সেই সব পৌরসভার মধ্যে আমাদের জঙ্গিপুর পৌরসভা অমৃত প্রকল্পের আওতায় থেকেও আজকে জঙ্গিপুর পৌরসভায় এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে রাস্তাঘাট একটা গ্রাম বাংলার সর্বনিম্ন রাস্তার চাইতেও খারাপ রাস্তা। আপনারা দেখলেই বুঝতে পারবেন, প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে রাস্তাঘাটের দুর্ঘটনা প্রতিনিয়ত হচ্ছে। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বার।